নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকের সকালবেলার মেডিকেল এই প্রোগ্রামে। ডক্টর প্লাসের এই বিশেষ অনুষ্ঠান। আমি আগেও বলেছি যে এডুকেশন অনলাইন এখানে হতো, বাট ফর সাম ডেজ আমরা এই প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করেছি, কারণ উৎসবের সিচুয়েশনে আমরা মনে করেছি যে উৎসব পরবর্তী সময়ে পরিস্থিতি জটিল হতে পারে, তার জন্য কিছু স্পেশাল অ্যাডিশনাল সাজেশন ডাক্তারদের তরফ থেকে, চিকিৎসকদের তরফ থেকে, যারা প্রথম থেকে আমাদের সঙ্গে ছিলেন। কনসিয়াসলি আমি আজকে ড্রেস চেঞ্জ করেছি ডাক্তারবাবু, তার কারণ গতকালকের প্রোগ্রাম আর আজকের প্রোগ্রাম যেন মানুষ গুলিয়ে না ফেলেন। কালকেও আপনি ছিলেন, গতকালও আপনি ছিলেন ডক্টর অভিজিৎ চৌধুরী, সিনিয়র সার্জন, মেডিকেল কলেজ হসপিটাল, কলকাতা। আজকে আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। আর আজকে একটা বিশেষ মুহূর্ত ডাক্তারবাবু, আজকে লক্ষ্মী পুজো। অনেকে বলেন যে লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্যের দেবী, ধন অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে লক্ষ্মী। কিন্তু আমি মনে করি যে লক্ষ্মী হচ্ছে লক্ষ্যের দেবী। টু ফুলফিল ইউর এইম, টু রিচ ইউর ডেস্টিনেশন, লক্ষ্মী, দ্যাট মিনস লক্ষ্য। আই বিলিভ দ্যাট ইফ আই কনসার্ন। আমি একটু আপনার কাছে জিজ্ঞেস করবো ডাক্তারবাবু, আপনাদের দিক থেকে লক্ষ্মী পুজোর দিনে কি লক্ষ্য থাকছে? মানে আমি এটা জানতে চাইছি আজকের দিন থেকে শুরু করে আগামী দিনে চিকিৎসা শাস্ত্রের লক্ষ্য কি, চিকিৎসকদের লক্ষ্য কি, আপনাদের উইশ কি, আপনাদের ডিমান্ড কি, আপনাদের রিকোয়ারমেন্টস কি, এবং আপনারা কি চান? ডক্টর চৌধুরী, প্লিজ। দর্শক বন্ধুদের আমার শারদীয় প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমার নমস্কার। একটা কথা বলে দিই যে শুরুতেই বলবো যে যতটা পারি বাংলায় বলার চেষ্টা করবো, আর গুজবে কান দেবেন না, ছড়াবেন না। প্রত্যেকদিন অনুষ্ঠান শুরু থাকে এই, কারণ বিগত দিনের ইতিহাস বলে যে যত মহামারী হোক না কেন, তার মধ্যে গুজবের জন্য একটা থাকে, কাজে সেইটাকে আটকানো দরকার। এবার আসি মূল প্রশ্নে। দেবাশিস, তুমি ভালো কথা বলেছো। লক্ষ্মী একটা লক্ষ্যের চিকিৎসক হিসাবে আমাদের প্রধান লক্ষ্য এই করোনা মহামারীকে পরাজিত করা, এটাই হচ্ছে প্রধান লক্ষ্য। এবং তার জন্য যতটা কঠিন হওয়া দরকার কঠিন হতে হবে। সরকার এবং জনস্বাস্থ্য আধিকারিক এবং জনস্বাস্থ্যের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, পুলিশ প্রশাসন, প্রত্যেককে আমাদের তরফ থেকে ধন্যবাদ। তার কারণ তারা আপ্রাণ লড়ছে। তবে আমাদের লক্ষ্য যে এই করোনা যুদ্ধ পরাজিত করা। ছবিতে দেখতে পাচ্ছি, ছবি দেখেছি, মাস্ক ব্যবহৃত হচ্ছে। আমাদের লক্ষ্য যে বিদেশি আছে ওই 80% পুরো 100% জনগণ যেটা মান্যতা দেয় তার চেষ্টা করা, তার ব্যবস্থা করা, এবং মানুষ যেন মৃত্যুর কবলে চট করে যাতে ঝলে না পড়ে সেইটাকে প্রতিরোধ করার, সেটা হচ্ছে লক্ষ্য। আমরা যদি অন্তত এগুলো যদি করতে পারি, তাহলে বাকিগুলো আশা করি আস্তে আস্তে ঠিক ফিরে আসবে। কারণ এই যে ইকোনমি, অর্থাৎ অর্থনীতি, এটা কিন্তু অনেকটাই নির্ভর করে ম্যান পাওয়ারের উপর, মানুষের শক্তির উপর। আর মানুষই যদি না বাঁচে তাহলে তোমার কিসের ইকোনমি থাকবে? কাজে আগে ওটা বাঁচাতে হবে, আস্তে আস্তে এই তো ঠিক থাকবে। এটাই আমাদের লক্ষ্য। ডাক্তার চৌধুরী, এটা খুব টাফ জব যে একদিকে ইকোনমিকে আমরা স্টেবল রাখবো, একদিকে আমি মার্কেটকে পার্শিয়ালি খোলা রাখবো, আমি জনজীবনকে স্বাভাবিক করবার জন্য সমস্ত রকম ইনিশিয়েটিভস নেব। আবার পাশাপাশি যেটা আমাদের ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের একটা সবথেকে বড় যে সমস্যা, সেটা হচ্ছে পপুলেশন, হিউজ ক্রাউড পপুলেশন। আমাদের যে কোনো একটা মার্কেট খুললে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেহেতু জনসংখ্যা কম, সেখানে নিয়ম মেনে শৃঙ্খলাবদ্ধভাবে মানুষ যেতে পারেন। একটা বাজারে সাপোজ দেখা যাচ্ছে সকালবেলায় 400 থেকে 500 মানুষের ভিড় হচ্ছে সেখানে, আর আমাদের এখানে এই ভিড়টা বেড়ে অনেক বেশি দাঁড়াচ্ছে, অনেক সংখ্যায় দাঁড়াচ্ছে। তো আমি যদি গ্রাউন্ড রিয়েলিটিতে ডাক্তারবাবু আসি, প্রশাসনকে কোনো রকম দোষ না দিয়ে, পুলিশকে কোনো রকম দোষ না দিয়ে, ইন জেনারেল ওয়েতে আমি যদি দেখি, ভারতবর্ষের মতো দেশে যেখানে হিউজ নাম্বার অফ দ্য পপুলেশন রয়েছে, একবার বাজার খুললে কয়েক হাজার মানুষ সেই বাজারে ভিড় করতে যান, কারণ ওই বাজারের চারপাশে বহু মানুষের বাস, ওই বাজারের উপর ডিপেন্ডেন্ট বহু মানুষ। সেটাকে কি করে কন্ট্রোল করা? মানে ইট নিডস আ সুপার ব্যালেন্স। এটা কি করে সম্ভব? দেখো দেবাশিস, কথাটা তুমি ঠিক কথা বলেছো। যে কটা তথ্য দিলে একদম সঠিক তথ্য।
পশ্চিমী দেশের সাথে আমাদের দেশের পার্থক্য নিশ্চয় আছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আমাদের দেশের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে শিক্ষা। ওই যে বললাম শিক্ষা, Yes. শিক্ষা মানে কটা সার্টিফিকেট আমি জোগাড় করেছি আমার সারা জীবন আর সেটা বুকে ঝুলিয়ে রাখবো, সেটা কিন্তু শিক্ষা নয়। অনেক তথাকথিত সার্টিফিকেট জোগাড়কারী তথাকথিত শিক্ষিত মানুষকে দেখেছি অশিক্ষিতেরও অধম। এই আমার এই প্র্যাকটিস লাইফে প্রচুর দেখেছি। তার জন্য এই যে বললাম না, বাজার একটা খোলা রাখলে তুমি যে কথা বললে তার উপরে অনেকেই নির্ভরশীল। সেই বাজার মানে কত লোক ঠিকভাবে যাবে না যাবে, এটা যদি শিক্ষা যদি না থাকে এবং শিক্ষা তথাকথিত শিক্ষাকে যদি মান্যতা তারা যদি না দিতে শেখে, তাহলে এই সমস্যাই হবে। ওই যে ফুল আলাদা দেখা যাচ্ছে কি অবস্থা। তো কাজেই প্রথম যেটা দরকার সেটাও এবার মুখ্য, সেটা হচ্ছে সচেতনতা বাড়াতে হবে। আর এই সচেতনতা বাড়াবার জন্য একদিনে হয় না, আর নিরন্তর প্রচেষ্টা। যেমন একটা বাচ্চা প্রথমেই সে ক্লাস 10-এ পরীক্ষা দিতে যায় না, সে 1 থেকে শুরু করে, তাকে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে 10টা বছর কাটিয়ে তারপরে সে কিন্তু 10-এর পরে পরীক্ষা দিতে যায়। এটাও ঠিক তেমনি আমাদের সেটা হয়তো দেরি হয়েছিল, হয়তো ঘাটতি ছিল। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আরো বেশি চেষ্টা করা উচিত ছিল। এখনকার পরিপ্রেক্ষিতে এখনকার নিরিখে পেছনে ফিরে তাকিয়ে তাই বলছি। তবে সব কথা বলি যে কোনো কিছু শুরু তো কোনো সঠিক ওইভাবে করা যায় না, ভালো কাজ সবসময় শুরু করা যায়। এখনো বলছি, এখনো যদি সচেতনতা আরো বেশি বাড়ানো যায়, আমার বিশ্বাস এই শিক্ষাটা কিন্তু আসবে। একদিন দেখা যাবে যে বাজারের সবকটা ক্রেতা ঠিকঠাক চলছে, সবকটা বিক্রেতা ঠিকঠাক ভাবে যাচ্ছে, কিন্তু ওই যে বললাম যে সচেতনতা বাড়াতে হবে, তাহলেই ব্যালেন্সটা ঠিক আসবে। তা না হলে এই ছবিটাই কিন্তু আমরা দেখতে থাকবো। যে এটাও কিন্তু লক্ষ্যের মধ্যে পড়ে, আর এটাও কিন্তু একটা ব্যাপার যে কেন এই সুপার ব্যালেন্সটা অত্যন্ত কঠিন হয়ে যায়। ডাক্তারবাবু, এবার একটা খুব টাফ হয়তো কোয়েশ্চেন, এটা আমি জিজ্ঞেস করছি, আমি জানি আপনি হয়তো উত্তর দেবেন। আমরা দেখলাম যে এই করোনা সিচুয়েশনে সব থেকে বেশি যারা কনসিয়াস নিজেদের সম্পর্কে তারা হচ্ছেন যারা হেলথ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন। দে আর ভেরি কনসিয়াস। আমি জানি যে তারা জানেন যে হোয়াট ইজ দ্য প্রপার টেকনিক্স, কিভাবে মাস্ক পরতে হয়, কি করে খুলতে হয়, কিভাবে পিপি কিট ইউজ করতে হয়, কি করে সেটাকে রিমুভ করতে হয়। দে নো ইট বেটার দ্যান এনিবডি। আমি একটু আপনার থেকে জিজ্ঞেস করব তৎসত্ত্বেও ডাক্তারবাবু, কেন একাধিক চিকিৎসকের মৃত্যু হচ্ছে, তৎসত্ত্বেও কেন প্যাথোলজিক্যাল স্টাফের মৃত্যু হচ্ছে, তৎসত্ত্বেও কেন হেলথ প্রফেশনের সঙ্গে যুক্ত মানুষ এফেক্টেড হচ্ছেন? তার মানে কি সচেতনতার পাশেও এমন কোনো এক্স ফ্যাক্টর রয়েছে যে যেটা তারা ফলো করতে পাচ্ছেন না? প্রবলেমটা কোথায়? দেখ, খুব মানে সঠিক প্রশ্নটা করেছে যে এত কিছু জানা সত্ত্বেও চিকিৎসকরা এত প্রচেষ্টা নেওয়া সত্ত্বেও এত চিকিৎসক কি করে মারা যাচ্ছে। পুজোর সময় আমাদের 5 জন চিকিৎসককে আমরা হারিয়েছি। ডেফিনেটলি, আই নো ইট। এবং গতকাল আমরা জানি যে আমারই মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র 78 সালে পাশ করা ডক্টর সুকুমার হাসদা, যিনি ডেপুটি স্পিকার ছিলেন, উনিও প্রাণটা হারালেন। যদিও সুকুমার দার ক্যান্সার ছিল, কাজেই সুকুমার দার প্রসঙ্গ যখন এলো প্রথমে বলবো তার বিদেহী আত্মার শান্তি কামনা করি, তার পরিবার বর্গের প্রতি আমার সমবেদনা রইল। সুকুমার দা আমাদের থেকে অনেক সিনিয়র ডাক্তার ছিলেন। তো যাই হোক, এত কিছু করার সত্ত্বেও চিকিৎসকদের কেন এরকম হয়? খুব ভালো প্রশ্ন করেছে। একটা কথা বলি এর উত্তর দেওয়ার জন্য। দেখো, সেই তোমরা বেহুলা লক্ষিন্দরের গল্প পড়েছিলে তো? সেই বেহুলা লক্ষিন্দরে লোহার ঘর তৈরি করা হলো, তবু কিন্তু লক্ষিন্দরকে সেই কাল নাগিনীর ছোবল থেকে বাঁচানো গেল না, তবু সে মারা গেল। এটাও ঠিক তেমনি চিকিৎসকরা এত কিছু জানি, এত কিছু টেকনিক্যালিটিস সবকিছু জানা সত্ত্বেও তবু চিকিৎসকের মৃত্যু হচ্ছে। অনেকগুলো কারণ। বহু বয়স্ক চিকিৎসক আছেন যাদের আনুষঙ্গিক অন্যান্য রোগ রয়েছে, কিন্তু তবু তারা পরোয়া না করে রোগীর সেবা করে গেছেন। আবার যারা অল্প বয়স্ক চিকিৎসক,
যেমন আরজি করেই দেখেছি 29 বছর বয়স কোথায় মেয়েটি কয়েকদিন আগে পুজোর মধ্যে দিয়ে মারা গেল। অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেখো, একটা কথা বলি, হাসপাতাল পরিকাঠামোয় আমি যত প্রচেষ্টাই নেই না কেন, কোনো একটা সময় আমাকে হয়তো কিটটা চেঞ্জ করতে হচ্ছে, কিংবা কোনো একটা প্রসিডিওর করবার সময় হয়তো আমার কিটটাকে হয়তো আমি নিয়ে কাজ করতে পারছি না, কোনো একটা পার্থক্য থেকে যাচ্ছে, সেখান থেকে সংক্রমিত হচ্ছে। কিংবা হাসপাতাল পরিকাঠামো থেকে যখন বেরিয়ে আমি যখন যাচ্ছি, তখন হয়তো কোনোভাবে আমি সংক্রমিত হয়েছি। আর একটা কথা বলি, ডাক্তাররা না হাসপাতালে কাজ করছে, তাদের ওভার ওয়ার্ক, তাদের ইমিউনিটিটাও অনেক সময় কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, আর তারা অত্যন্ত ক্লান্ত, মানে যা আমার ক্ষমতা তার চেয়ে বেশি কাজ করে ফেলছে, তার জন্য তারা অসুস্থ হয়ে পড়ছে। তারপরে তো এই পরিস্থিতি আর তারা ম্যান পাওয়ার শর্টেজ হচ্ছে, তার জন্য ডাক্তাররা আরো ঝাঁপিয়ে পড়ছে। এইসব কারণে মিলেমিশে ওই যে বললাম, সেই শত চেষ্টাতেও যেমন সেই লোহার ঘরের মধ্যে লক্ষিন্দরকে বাঁচানো যায়নি, এটাও ঠিক ডাক্তারদের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার আসছে। আর তাছাড়া ডাক্তাররা তো হচ্ছে ফ্রন্টলাইন ওয়ারিয়ার, তারা প্রথমে যে কোনো মহামারীতে আগে ঝাঁপিয়ে পড়ে, কাজেই সেই ছোবলটা তো ডাক্তাররাই আগে খাবে, তাই হচ্ছে। ডক্টর চৌধুরী, আগের চাইতে কোয়েশ্চেনটা আর একটু ডিফিকাল্ট হবে আপনার জন্য হয়তোবা উত্তর দেওয়ার ক্ষেত্রে। আপনি আপনার বক্তব্যে দুটো জায়গা খুব পরিষ্কার। একটা হচ্ছে ডাক্তাররা খুব টায়ার্ড হয়ে যাচ্ছেন কাজ করতে করতে। দ্বিতীয়ত আপনি বলেছেন হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, যেটা হসপিটাল থেকে ছড়ায়। ডেফিনেটলি এই কারণের জন্য অনেক পেশেন্ট অন্য কজের জন্য যাচ্ছেন হসপিটালে, সেখান থেকে তারা কোভিড নিয়ে বাড়িতে ফিরছেন, অর্থাৎ হসপিটাল থেকে ইনফেকশন ছড়ায়, আপনার কথায় স্পষ্ট। তাহলে যারা এই হসপিটালের এমন কোনো কমিশন নেই, এমন কোনো অথরিটি নেই যারা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনকে প্রিভেন্ট করবার জন্য কোনো রকম রেকমেন্ডেশন গভর্নমেন্টকে দিয়েছেন, সেটাকে কি গভর্নমেন্ট ফলো করছেন না? আর ডক্টরদের যে ওয়ার্কলোড আপনি বলছেন, ওয়ার্কলোড ক্লান্ত হয়ে যাচ্ছে ডাক্তারের, সেটাকে রিডিউস করবার জন্য এনি টেকনিক্স কিছু অ্যাপ্লাই করা হচ্ছে কিনা স্বাস্থ্য দপ্তর থেকে? বলছি, এই প্রশ্নের মধ্যে দুটো ভাগ। এক নম্বর হচ্ছে যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, অথবা ডাক্তারি পরিভাষা বলে নোজোকোমিয়াল ইনফেকশন, সেইটা কমাবার কি ব্যবস্থা? পশ্চিমী দেশ বলো, আমাদের দেশ বলো, যেখানেই বলো সারা পৃথিবী জুড়ে এই নোজোকোমিয়াল অর্থাৎ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন সকলের আছে, কারো বেশি কারো কম। ভারত সরকার বলো, আমাদের রাজ্য সরকার বলো, প্রত্যেকেরই এই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন কমাবার গাইডলাইন রয়েছে, সমস্ত কিছু রয়েছে। কিন্তু তা সত্ত্বেও বলতে পারি 1% হলেও পুরোটা 100% করা যায় না। কিছু কিছু আছে ভীষণ স্টাবর্ন ইনফেকশন, সেটা কাটানো যায় না, সম্ভব হয়ে পড়ে না। আপ্রাণ চেষ্টা করা হয়। আজকাল তো মডেল ওটি হয়ে গেছে, আগে ওটি থেকেও অনেক সময় হতে দেখেছি, কিন্তু এখন তো আরো উন্নত হয়ে গেছে। 100 যে 20 বছর আগে যা ছিল, এখন তাকে 100% আরো উন্নত হয়েছে, আরো প্রচেষ্টা, আরো নানা রকম ডিসইনফেক্টেন্ট এসছে। কিন্তু তা সত্ত্বেও ওই যে বললাম যে একটা ফুটো থেকে যায়, তার পার্সেন্টেজ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের পার্সেন্টেজ কমেছে, কিন্তু তা সত্ত্বেও একটা ফুটে যাবেই, কারণ এটাই দেখা গেছে। সেকেন্ডটা বলি যে ডাক্তাররা টায়ার্ড হয়ে যাচ্ছে, তার কারণ আরো কিছু ডাক্তার তারা তো অসুস্থ হয়ে পড়েছে, তাকে কভার আপ করার জন্য সেকেন্ড লাইন চলে এসছে, তার সেই কাজ থেকে আরো করবার জন্য তাকে মানে কভারেজ দেওয়ার জন্য সেকেন্ড লাইন তৈরি হয়ে এসছে। এবারে ওই যারা অসুস্থ হয়ে পড়েছে তারা সুস্থ হয়ে আস্তে আস্তে গ্যাপ তো থেকে যাচ্ছে। সেই জন্য তো এই পরিশ্রমের মানে ভারটা তো আরো বেড়ে গেছে ডাক্তারদের উপরে। আর তারপরে এমন কি গ্যারান্টি আছে যে ডাক্তার এখন পরিশ্রম করছে সে কালকে অসুস্থ হবে না? একেতে হচ্ছে ক্লান্তি, একেতে হচ্ছে কাজের এইরকম চাপ, একেতে করোনা মহামারী, একেতে আরো যারা অসুস্থ হয়ে পড়েছে তাদেরকে কাভারেজ দেয়, এত মিলেমিশে তাই অসুস্থ হয়ে পড়ছে। সরকার আপ্রাণ চেষ্টা করছে যে আরো ডাক্তার কিভাবে ল্যাটারাল এন্ট্রি নিয়ে আরো কিভাবে ব্যবস্থা করা যায়, হোম আইসোলেশনে কি করে টেকনিকটা আরো প্রসারিত করা যায়, আরো মসৃণ করা যায়, যাতে
বাড়িতে থেকেও রুগীকে কিভাবে ডাক্তারের সাথে টেলিমেডিসিন কিংবা যোগাযোগ রেখে কিভাবে করা যায় আপনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তাতেও পুরোটা 100% আসছে কারণ আসা সম্ভব হওয়া খুব কঠিন। একদমই ডাক্তারবাবু, আপনাদের জন্য একটা খুব ভালো খবর আছে, যেটা হচ্ছে টিকা যেদিন আসবে, ভ্যাকসিনেশন যখন হবে, এখনো পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের যে ইনস্ট্রাকশন সেই অনুযায়ী বলা হচ্ছে যে যারা ফ্রন্ট লাইনার কোভিড ওয়ারিয়ার হিসাবে কাজ করছেন, তাদের মধ্যে যারা হেলথ রিলেটেড কাজ করছেন আপনারা, বা যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা, বা যারা প্যাথোলজিতে রয়েছেন তারা, তাদেরকে প্রথম টিকা দেওয়া হবে। মানে ইউ আর গেটিং দ্য ভ্যাকসিন অ্যাট ফার্স্ট, মানে আপনাদের প্রায়োরিটি সব থেকে বেশি। এটা এখনো পর্যন্ত সরকারি সিদ্ধান্ত। আমি কালকে একটা রাত্রে প্রোগ্রামের করাবার সময় আমি ইনস্ট্রাকশন দেখলাম। তো এটাকে কিভাবে দেখছেন? মানে এটা তো নিশ্চিতভাবে উচিত, ডেফিনেটলি, কারণ আপনারা সামনে দাঁড়িয়ে লড়াই করছেন। আপনারা এই ইনস্ট্রাকশনকে কিভাবে নিচ্ছেন? দেখো, এই ইনস্ট্রাকশনটাকে আমরা অত্যন্ত পজিটিভ দিক এবং খুব ভালোভাবে নিয়েছি। তার কারণ সরকার অন্তত বুঝতে পারলেও এই জিনিসটা কিন্তু আরো ভালোভাবে বুঝতে পেরেছে যে আজকে যদি ডাক্তার কমিউনিটি, ফ্রন্টলাইন ওয়ারিয়ারকে যদি ঠিকঠাক বাঁচানো না যায়, তাহলে কিন্তু জনগণ একদম সাংঘাতিক ধ্বংসের মুখোমুখি হয়ে যাবে। কারণ প্রত্যেক মহামারীতে, সে 1920 বলো, 1820 বলো, 1720 বলো, যাই বলো, ডাক্তাররা একদম ঝাঁপিয়ে পড়ে সবার আগে। কাজেই তাদেরকে আগে রক্ষা করতে হবে, তার জন্য একটা সাধ্য। আর ভ্যাকসিনটা আগে বেরোক আগে, তারপরে তো এই ফ্রন্টলাইন ওয়ারিয়াররা আগে নেবে। কারণ ডাক্তাররা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কি অবস্থা হয় বুঝতেই পারছো। এখন পর্যন্ত সারা দেশে প্রায় 700 কাছাকাছি, 700 উপরেই চিকিৎসক মারা গেছে, প্রাণ হারিয়ে। আর একজন চিকিৎসক যদি প্রাণ হারায়, সে যে কি ক্ষতিকর অবস্থা দাঁড়ায় একটা সমাজের প্রতি, একটা জনমানুষে, তার ভুক্তভোগী মানুষ ছাড়া আর কি ভুগবে। কাজেই এটা অত্যন্ত আশার কথা, অত্যন্ত সাধুবাদ সরকারের এই নীতির প্রতি যে তারা ফ্রন্টলাইন ওয়ারিয়ার ডাক্তারদেরকে আগে ভ্যাকসিনেট করবে, তারপরে আস্তে আস্তে জনগণের মধ্যে ছড়াবে। কারণ ডাক্তাররা যদি ক্লান্ত হয়ে যদি পড়ে, তারা যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে দেখবে কি, আর মানুষ যাবে কোথায়? ডাক্তারের কাছে না গেলে তারা কোথায় যাবে? সেই জন্যই এটা অত্যন্ত ভালো খবর। ডাক্তারবাবু, আমাদের তরফ থেকে একেডি গ্রুপ অফ মিডিয়া সমস্ত ডাক্তার যারা কাজ করছেন বেঙ্গলে এবং থ্রু আউট ইন্ডিয়ান এবং সারা ভারত, সারা পৃথিবীতে যেখানে যেখানে, তাদের প্রত্যেককে আমরা আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। বিশেষত আপনাদেরকে যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, আমাদেরকে প্রথম দিন থেকে আমাদেরকে কোম্পানি দিয়েছেন এবং সাধারণ মানুষের কাছে আপনাদের খুব ইম্পর্টেন্ট সাজেশন দিচ্ছেন। এবং সবথেকে বড় কথা, আমরা কিন্তু একদম ভার্চুয়ালি কানেক্টেড হচ্ছি, ভার্চুয়ালি আপনারা সাজেশন দিচ্ছেন, আমরা স্টুডিওতে বসে প্রোগ্রাম করছি। তো কাজেই আমার মনে হয় যে আপনাদের এর মধ্যেও ব্যস্ততার সময় থেকে আপনারা আমাদের জন্য প্রপার শিডিউলিং করে টাইমগুলো দিচ্ছেন। তো তার জন্য আমি বলবো একেডি গ্রুপ অফ মিডিয়া আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। এটা আমি বলবো, সমস্ত চিকিৎসকদেরকে বলবো, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। ডাক্তারবাবু, একটা ফোন নিয়ে নিই, কারণ সাধারণ মানুষের সঙ্গেও আমরা একসঙ্গে জুড়ে কাজ করব এবং 10:30 পর্যন্ত আমি চাইবো যে ডক্টর চৌধুরীর কাছ থেকে ইম্পর্টেন্ট সাজেশন নেওয়ার জন্য আপনারা আমাদের নিচে যে লাইন, যে হেল্পলাইন রয়েছে সরাসরি কথা বলবার জন্য, এখানে ফোন করুন। আমরা আলোচনা করব, আপনাদেরকে সাজেশন দেব। কোনো রকম কোয়েশ্চেন থাকলে সেটাকে সলভ করবার চেষ্টা করব এই মঞ্চ থেকে এই মুহূর্তে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? রাস্তায় টায়ার জ্বালিয়ে আর ভিড় করে আন্দোলন যারা করছেন, এইতে তো মানে মানুষ তো আরো অসুস্থ হবে, আরো করোনা ছড়াবে। বুঝতে পারলাম না। বলবো কি, এসব একবারে সব মানে যাচ্ছে তাই জিনিস সব। আপনি কি বলছেন কিছু বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলুন। বুঝে যাচ্ছে না। বলছি, আমরা এই বয়স্ক মানুষ, তারা কি ইনঅ্যাক্টিভ হয়ে ঘরের মধ্যেই থাকবো? আপনার বয়স কত? প্রায় 80। প্রায় 80। আপনি কি আগে একটু বাইরে ঠাইরে বেরোতেন, মানে একটু মর্নিং ওয়াক করা, ইভিনিং ওয়াক করা, চাই? হ্যাঁ, এগুলো আমি বাইরে বেরোতাম প্রায় ঘন্টা ওকে এখন ওকে এখন আপনাকে বাড়ির লোক আর বেরোতে দিচ্ছে না, তাই তো?
না, কোথায় গন্ডগোল, Very কোথায় difficult তার situation. প্রজেক্ট, কোথায় এইসব তো মানে করোনা আরো ছড়াচ্ছে। ইয়েস, আপনি শুনুন, স্যারকে আমি জিজ্ঞেস করছি, ডাক্তারবাবু উনি ওনার বয়স অলমোস্ট 80, আগে একটু বাইরে ঠাইরে বেরোতেন, চায়ের দোকানে পানের দোকানে গিয়ে একটু আড্ডা দেওয়া, গপ্প গুজব করা, সকালে সন্ধ্যায় একটু হাঁটা চলা হতো। বাট এখন আফটার কোভিড সিচুয়েশন বাড়ির লোক পুরোপুরি রেস্ট্রিকশন করে দিয়েছে যে তোমার বাড়ির বাইরে যাওয়া চলবে না, বাড়িতেই থাকতে হবে। তুমি বলছেন যারা বয়স্ক লোক তাদের কিভাবে চলবে আর কতদিন, মানে দে আর অলরেডি গেটিং ফ্রাস্ট্রেশন, কি বলবেন? আচ্ছা, নমস্কার। আপনি আমার প্রায় পিতৃতুল্য, আগে আপনাকে প্রণাম জানাবো। আপনার যন্ত্রণাটা না ভীষণ ভালোভাবে বুঝতে পারছি, কারণ দূরদর্শনের পর্দায় আমার চৌধুরী উনিও দেখছেন, উনাকে নিয়ে একই ব্যাপার, ঘরে একদম বন্দী হয়ে আছেন, মানসিক ভাবে ভারাক্রান্ত হয়ে পড়েছেন। মাঝে মাঝে চায় যে একটু বাইরে বেরিয়ে আসি, কিন্তু ওই যে কথা বলে না যে বাইরে বেরোলে বিপদের হাতছানিটা কিন্তু আরো বেশি বেড়ে যাচ্ছে। তার জন্য বাড়ির লোক ভীষণ ভাবে আটকাচ্ছে যে বাইরে বেরোনো যাবে না। সত্যি কথা বলতে কি, বাড়ির লোকের প্রতি আপনি কোন রকম রাগ পোষণ করবেন না, কারণ বাড়ির লোক আপনার ভালো চাইছে। কারণ আপনার বয়স হয়ে গেছে 80, এবং 80 বছরে আশা করি, আপনি অবশ্য বলেননি আপনার আর কোনো আনুষঙ্গিক রোগ আছে কিনা। যদি রোগ না থাকে তাহলে তো ভালো, কিন্তু বয়সও একটা ব্যাপার, তাতে প্রতিরোধ ক্ষমতাটাও কমে যায়, যার জন্য আপনাকে বাড়ির লোক মানে বারবার বারণ করছে বাইরে না যেতে। আমিও আপনাকে বলবো যে আপনাকে আরেকটু কষ্ট করে থাকতে হবে, তার কারণ এখনই বাইরে বেরোলে করোনার সংক্রমণ যে রেটে বাড়ছে, যে হারে বাড়ছে, তাতে আপনি যদি রোগগ্রস্ত হয়ে পড়েন তখন বাড়ির লোকের যেমন কষ্ট, আপনার কষ্ট আরো 10 গুণ। কাজে সেই কষ্ট থেকে অব্যাহতি পেতে আপনাকে একটু বাড়িতেই থাকতে হবে। যদি পারেন একটু বই টইগুলো পড়ুন, টিভির পর্দায় একটু চোখ রাখুন, কিংবা অন্য যে শখ শৌখিনতা গুলো আছে বাড়ির মধ্যে থেকে যেগুলো করা যায়, বাড়িতে যদি সম্ভব হয় ছাদে একটু যাওয়ার চেষ্টা করুন। অন্তত সেখানে গেলেও একটু নীলাকাশটা দেখা যাবে, তবে একটু ভালো লাগবে। কিন্তু আমি আবার বলবো, দয়া করে বাড়ির বাইরে পা রাখবার চেষ্টা করবেন না, কারণ এই অবস্থায় যেন চারদিকে এমন একটা মহামারী চলছে, তাতে যদি আপনি এই অবস্থায় যদি আবার সংক্রমিত হয়ে পড়েন তখন কিন্তু আপনার বিপদটা অনেক বেশি। ডক্টর চৌধুরী, আপনি কি চাইবেন যে উনি শতায়ু হন? 80 বছরে রয়েছেন, একটু সুস্থভাবে থাকলে উনি শতায়ু হতে পারেন। আমি চাইবো উনি সুস্থ সবল যদি থাকেন, সুস্থ সবল ভাবে আমি চাইবো উনি শতায়ু হন। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকজন রয়েছেন ফোনে, অনেক কিছু দেখার আছে। শিওর। ডাক্তারবাবু আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নামটা একটু বলবেন কাইন্ডলি। হ্যাঁ আমি ভানু কুন্ডু বলছিলাম, চারু মার্কেট থেকে। বেশ, বলুন। হ্যাঁ, বুঝতে পারছেন, আমার বয়স 66। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আমার একটা ভয় হচ্ছে যে এখন এই চারপাশে এত হচ্ছে। আমার এক বন্ধু কয়েকদিন আগে মারা গেছে। আপনার এক বন্ধু? আমি তো খুবই শঙ্কিত, বাড়িতে বেরোচ্ছি না, ঠিক আছে, কিন্তু যদি আমার কিছু হয় আমি কোথায় যাবো? কালকে যে টিভিতে দেখলাম কোনো জায়গায় বেড খালি নেই। আমরা মেডিকেল আমরা তো খুব বড় জায়গায় যেতে পারবো না, সুতরাং আমি কি করবো আমি সেটা জানতে চাইছিলাম। বেশ, ডাক্তারবাবু পরিষ্কার শুনেছেন? হ্যাঁ, শুনে। ওকে, থ্যাংক ইউ। মনে হলো উনি বললেন যে ওনার এক বন্ধুর কোথায় আক্রান্ত হয়েছেন। এক্স্যাক্টলি। ওনার মনে একটা স্বাভাবিকভাবেই যে ভাবনা চিন্তাটা আসে, একদম সাধারণ মানুষের প্রত্যেকেরই এই ভাবনা চিন্তা আসবে যে আমার হলে আমি কি করব, ঠিক, আমার হলে আমি কোথায় যাব। এবং কোথায় যাব এই কথার সাথে সাথে সঙ্গে সঙ্গে মনে আসে যে আমার যে আর্থিক সংগতি, একদম, তাতে আমি কি পারবো একদম, এই যদি হয় ঠিক সেটা সামাল দিতে। ঠিক ঠিক। কারণ আমি হয়তো টিভি পর্দায় হয়তো অনেক কথা বলে যাব, কিন্তু ইংরেজিতে একটা কথা আছে না, বেটার সেড দ্যান ডান। বলতে খুব সোজা মনে হয়, কিন্তু যে মানুষটা করবে তার পক্ষে তো ভীষণ কঠিন। কারণ সবার আগে প্রথম যে কথাটা মনে আসে
সেটা হচ্ছে আমার আর্থিক সংগতি আছে, তো অর্থটা একটা বিরাট ফ্যাক্টর প্লে করে। এবং বিশেষ করে যত দিন যাচ্ছে এই স্বাস্থ্যের ব্যাপারটায়, স্বাস্থ্য খাতে যে অর্থটা আমাদের ব্যয় করতে হয়, এবং বয়স বাড়লে পরে এবং তার সঙ্গে যদি আনুষঙ্গিক রোগ যদি থাকে, সেটাকে মোকাবিলা করতে যে পরিমাণ অর্থ দরকার হয়, অনেক হয়তো ফুলিয়ে উঠতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখি। তা আমি আপনাকে বলবো, যদি আপনার অর্থের দিকটা আগে বলে রাখছি, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে হলো একটা দিক। যদি আপনার মেডিক্লেম ইন্স্যুরেন্স করা থাকে তার সাথে কথা বলে নিন, তাহলে সেটা হলো আর একটা দিক। এবার আসি, এখন যে হারে বাড়ছে সংক্রমণের সংখ্যা, তাতে হাসপাতালে বেড পাওয়াটা প্রায় দুর্লভ ব্যাপার, ভাগ্যের ব্যাপার হয়ে গেছে। প্রথমেই বলবো, 1 নম্বর, আতঙ্কিত দয়া করে হবে না। দয়া করে, আপনার বন্ধুর হয়তো আজ করোনা হয়েছে, আপনি এটা ভাববার চেষ্টা করবেন না যে আপনারও করোনা হবে। না, কেন হবে? বরং আমি বলবো, ওর থেকে শিক্ষাটা নিয়ে নিন। আপনার যখন বন্ধুর হয়েছে, তখন আপনি সতর্ক হয়ে যান। আপনি তখন কি কি সতর্কতামূলক পদক্ষেপ নেবেন সেটা ভেবে নিন। অর্থাৎ বাড়িতে থাকার চেষ্টা করুন, না বেরোলেই নয়, তখন বাড়ি থেকে বেরোবেন। বেরোলে পরে মাস্কটা ব্যবহার করতে হবে সঠিকভাবে, এবং সঠিক মাস্ক পরতে হবে। ওই যে কোনো একটা বাড়িতে পাওয়া গেল এই ধুতির কাপড়ের টুকরো কিংবা শাড়ির আঁচল দিয়ে আপনি মাস্ক বানিয়ে পরবেন না, সেগুলো দয়া করে করবেন না। 3 নম্বর, বাইরে বেরিয়ে ফিরে এসে পরিষ্কার পরিচ্ছন্ন হন, জামা কাপড় কাচতে দিন, স্যানিটাইজার, সাবান ব্যবহার করুন। এটা গেল পদক্ষেপ। আর যদি হয়, যদি আপনার কোনো, আমি ভালোটাই চিন্তা করব, যদি উপসর্গবিহীন থাকেন তাহলে বাড়িতেই থাকতে পারেন, শুধু ডাক্তারের পরামর্শ নিন, উনি যা বলবেন সেই মতো মেনে চলুন। বাড়িতেই আপনি থাকবেন, কোথাও আপনার যেতে হবে। যদি উপসর্গ না হয়, যদি উপসর্গ হয়, তখন আপনি আশা করবি আর আপনার যে পারিবারিক চিকিৎসক আছে তার পরামর্শ নেবেন, উনি আপনাকে গাইডলাইন দেবেন। কোথাও না কোথাও একটা কিছু হবে। তারপর আইসোলেশন হোমগুলো রয়েছে। কাজেই তার আগে, সবার আগে বলবো, আগে সাহসটা রাখুন। আপনি কেন ভাবছেন যে আপনার হবে না, ওটা ভাববেন না, বরং শিক্ষাটা নিয়ে সঠিক পদক্ষেপে চলুন। আর সেই সঙ্গে আপনি আতঙ্কটায় ভুগবেন না, আর আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন। আগে এইটা ভাবুন। বেশ, আপনার বক্তব্য থেকে দুটো জায়গা উঠে এসেছে, আমি এই দুটো জায়গা আরেকটু ফোকাস করব ডক্টর চৌধুরী। আমি গতকাল আপনাকে 28 অক্টোবরের একটা স্ট্যাটিস্টিক্স বলেছিলাম, ওভারঅল ইন্ডিয়ার ক্ষেত্রে এফেক্টেড পিপল যারা নতুন করে আক্রান্ত হচ্ছেন, 24 ঘন্টার একটা ট্র্যাক রেকর্ড আমরা পেয়েছিলাম। এখানে আমরা ডাক্তারবাবু দেখতে পাচ্ছি যে 28 অফ অক্টোবর, যেখানে 43,893 পিপল মানুষ আক্রান্ত হয়েছিলেন এই অসুখে, সেখানে 29 অক্টোবর অর্থাৎ জাস্ট ইয়েস্টারডে, সেদিন আক্রান্ত হয়েছেন 49,881। অর্থাৎ আমি যদি ট্যালি করি, ইন কম্পারিজন অফ 28 অক্টোবর, হ্যাঁ ইয়েস, 5,988 বেশি, মানে প্রায় অলমোস্ট 6,000 লোক 24 ঘন্টায় বেশি আক্রান্ত হয়েছেন। ডাক্তারবাবু, আমি আতঙ্ক সৃষ্টি করতে চাইছি না, বাট প্র্যাকটিক্যালিটিকে সামনে তুলে আনবার চেষ্টা করছি, আপনার কাছে জানতে চাইছি, তাহলে কি এটা পুজোর পরে সেকেন্ড ওয়েভ শুরু হলো? দেখো, আমরা ডাক্তাররা তো মানসিক প্রস্তুতি নিয়েই ফেলেছি পুজোর অনেক আগে থেকে, পুজোর পরে দ্বিগুণ আসবে, পুজোর পরে সেকেন্ড ওয়েভ আসবে। কাজেই সেই মানসিক প্রস্তুতি এবং আমাদের মনটাকে এমন ভাবে আমরা বেঁধে ফেলেছি, তাতে আমরা বলেই নেব পুজো গেছে, সংখ্যা বাড়ছে, আরো বাড়বার সম্ভাবনা আছে। তার কারণ পুজোতে তো বহু লোক রেস্তোরাঁ, বার গেছে, বেরিয়েছে, যে বিধিনিষেধগুলো বলা হয়েছে পুরোপুরি মানেনি, তার এবার রেজাল্ট, তার প্রতিচ্ছবিটা এখন পেতে থাকবো। এবং তাতে যদি আমাকে সেকেন্ড ওয়েভ বলতে হয়, তাহলে আমি পিছপা নই। কারণ ডাক্তাররা তো একদম বদ্ধপরিকর মনকে বেঁধেই ফেলেছিলাম যে পুজোর পরে সেকেন্ড ওয়েভ আসছে, সেকেন্ড ওয়েভ আসবে,
এবং যা পরিস্থিতি তাতে হবেই, এবং লোক আরো সংক্রমিত হবে। কাজে সে ব্যাপার থেকে কিন্তু পিছপা হব না। একদম ঠিক। ডাক্তারবাবু, যখন আপনি যদি ধারণা করে নিই যে সেকেন্ড ওয়েভ আসবে বা এফেক্টেড পিপলের সংখ্যা বাড়বে, ইনফেকশনটা আরও বেশি বাড়বে, আপনার কথাতে এবং আমরা যেটা বাস্তব দেখে অভ্যস্ত সেটা হচ্ছে যে এখন কিন্তু হসপিটালে বেড পাওয়াটা, জাস্ট আপনি বললেন যে এটা একটা এখন ভাগ্যের ব্যাপার হয়ে গেছে। ডেফিনেটলি আমি যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে নামি তাহলে দেখতে পাবো যে বেড ওভারনাইট বাড়িয়ে দেওয়া সম্ভব নয়, হিউজ পিপলকে হসপিটালে অ্যাডমিট করা সম্ভব নয়। আমি আপনাকে জিজ্ঞেস করছি এখানে অল্টারনেটিভ কি থাকতে পারে? এর জন্য আপনারা সেভ হোম গভর্নমেন্ট স্টার্ট করেছে এবং চিকিৎসকরাও বহু ক্ষেত্রে রেকমেন্ড করেছেন যে সেভ হোমে ভালোভাবে মানুষের চিকিৎসা হচ্ছে এবং তাতে সমস্যা নেই। আমি অ্যাকচুয়ালি ডাক্তারবাবু জানতে চাইছি যে প্রচুর কেয়ার গিভার্সরা যারা দে আর নট ট্রেইনড অ্যাকচুয়ালি, একদম বাড়ির লোক, তারা কেয়ার করছেন কোভিড পেশেন্টকে, বহু আমাদের কাছে বহু ইনফরমেশন এসছে প্রেস মিডিয়ার কাছে, আমাদের কাছে। স্যার, তাদের জন্য যদি কিছু সাজেশন দেওয়া যায়, টেকনিক্যাল সাজেশন, যে তারা কি করবেন, হোয়াট দে ডু অ্যান্ড হোয়াট দে ডোন্টস, স্যার জাস্ট এইটা যদি একটু ফোকাস করা যায়, আমার মনে হয় যে যারা কেয়ার গিভার্স তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা খুব উপকার হবে। প্লিজ। প্রথমে এই প্রশ্নের মধ্যে দুটো ভাগ চলে আসছে, অর্থাৎ যে রোগগ্রস্ত হয়েছে আর যারা সেই রোগীকে সেবা করছে। এবারে বলি যে ওইখানে একটা এই দুটো ব্যাপারে আমি কথা বলবো। তার আগে জানিয়ে রাখি যে আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা কিন্তু সরকারের সাথে বেঁধে আরো কিছু গাইডলাইন তারা আরো দেবে, এবং কিভাবে কি করা উচিত। এই যে কেয়ার গিভার্স, তার মধ্যে ডাক্তারও বিশেষত পড়ে এবং আদার হেলথ ওয়ার্কার তারাও পড়বে, তারা বাড়িতে কিভাবে কি করবে না করবে এবং মানুষ তাদের কিভাবে সাহায্য নেবে সে ব্যাপারে একটা প্রোগ্রাম করবে, একটা ট্রেনিং শিডিউল একটা হবে। এটা একটা অত্যন্ত আশার খবর, সবাই দেখতে পাবে, বিশেষ করে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা তাদের থাকবেই। এবার চলে আসি মূল প্রশ্নে। এই যে বললাম না যে যারা রোগগ্রস্ত হয়েছে তারা বাড়িতে থাকবে, আমি ভাবলাম করোনা পজিটিভ হলো কিন্তু আসিম্পটোম্যাটিক, আমি ভালোটাই ভাববো, আসিম্পটোম্যাটিক। তারা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ঘরে থাকবে, হোম আইসোলেশন যাকে বলে, একদম আলাদা। সে ঘরে কেউ যাবে না, সেও বাইরে বেরোবে না। তার খাবার দাবার আলাদাভাবে বা ওই দরজায় রেখে দেওয়া হবে, তাকে জানিয়ে দেওয়া হবে, সে খাবার নিয়ে চলে যাবে, খাওয়ার পরে আবার সে থালা বাসনটা আবার দরজার বাইরে রাখবে। সবচেয়ে ভালো যদি অ্যাটাচ বাথরুম থাকে তাহলে একদমই আলাদা রইল। এইভাবে সে 14, তারপর আরো 7 দিন থাকবে। এটা গেল তাদের কাছে। এবারে বলি যারা তাদের বাড়ির লোক তারা কি করবে। তারা ওই মানুষের সাথে তাই সেই ঘরে একদমই ঢুকবে না। আর যারা খাবার দিতে যাচ্ছে তাদেরকে সতর্কতা অবলম্বন করতেই হবে। তাদেরকে মাস্ক পরে খাবার দিতে যেতে হবে, গ্লাভস পরে নিলে ভালো, মোট কিছুক্ষণের জন্য। খাবার দিতে কত সময় লাগে, এসে মুখ হাত পা ধুতে হবে, স্যানিটাইজার সাবান ব্যবহার করতে হবে। পারলে সবচেয়ে ভালো যদি একটা এপ্রনের মতো যদি থাকে তাহলে এপ্রনটা ধুতে দেওয়া যেতে পারে। আবার 3-4 ঘন্টা পরে আবার তো খাবার দিতে যায়। ওষুধপত্রের ক্ষেত্রে তাই, একই সাথে সব যাতে একসাথে দেওয়া যায় সে ব্যবস্থাটা করতে হবে। কাজে কেয়ার গিভার্সদের জন্য এই আমার উপদেশটা রইল। আর এছাড়া ডাক্তারবাবুর সাথে আপনারা যোগাযোগটা রাখবেন, তাহলে তার পরামর্শটা আপনি পাবেন। কিন্তু তার আগে বলে রাখি, প্রিভেন্টিভ মেজার গুলো কিন্তু এই কথা বললাম, কিন্তু তাও আবার বলবো, যতটা বলা আমার সহজ, করা কিন্তু ভীষণ কঠিন। কিন্তু এখন তো কঠিন সময়ই যাচ্ছে সব দিক থেকেই, তাহলে কঠিন সময়ে কঠিন ভাবেই আমাকে চলতে হবে, তাহলে তো আমি মোকাবিলা করতে পারবো। তাহলে বাড়িতে থেকে ওই রোগীটা চিকিৎসা হতে পারে, ভালো হতে পারে। তাহলে আমাকে হাসপাতালে না গিয়েও আমার চিকিৎসা হতে পারে, হাসপাতালে চাপটা কমবে। তাহলে মুমূর্ষু রোগী যারা আছে তারা অন্তত হাসপাতালে সুযোগটা পেতে পারে। শিওর, থ্যাংক ইউ ডাক্তারবাবু। আমি একজনের ফোন নেব, উনি অনেকক্ষণ ধরে ওয়েট করছেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নামটা একটু বলবেন প্লিজ। হ্যাঁ, আমি গোপাল হালদার বলছি। গোপাল বাবু, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি প্রপার সুন্দরবন থেকে, একদম সুন্দরবনের শেষ প্রান্ত থেকে
কুলতলি থানার অন্তর্গত বর্তমান মইপিট কোস্টাল থানা আমাদের হয়েছে, বুঝলেন স্যার। আমি এমআর ব্যবসার সাথে যুক্ত, রেশন ব্যবসার সাথে। আচ্ছা, আপনার হ্যালো, সরকার বাহাদুরের যে রেশন, পাবলিকলি যে রেশনের সাথে যুক্ত। তো বর্তমান আমাদের এখানে একটা ডিলার মারা গিয়েছেন কোভিডে, সুনীল কুমার হালদার। এখন সেই নিয়ে আমরা রেশনে তো প্রচুর পাবলিক আমাদের ড্রিল করতে হয়, সেই নিয়ে আমরা খুব ভয়ে ছিটিয়ে আছি যে কিভাবে কি মানে পজিশনে আমরা চলবো। তার যদি একটা গাইডলাইনে আপনারা বলে দেন, এবং সরকার বাহাদুরের কাছে আমাদের আবেদন যে আমাদের যদি কোনো কিছু, যেমন ধরুন স্বাস্থ্যকর্মী হিসেবে ওনাদের যেমন হেল্প বা গাইড দিচ্ছেন, আমাদের যদি একটা দেন তো সে জায়গাটা আমরা খুবই উপকৃত হব। কারণ আমাদের মাসে 30 দিনে 30 দিন রেশন দোকান খুলে রাখতে হয়, প্রচুর পাবলিক আমাদের কাছে রেশন ধরতে আসে। তো গ্রামের ব্যাপার, সেক্ষেত্রে আমরাও চেষ্টা করি পাবলিক যে আপনারা একটু সতর্ক হন, সতর্কভাবে থাকুন। তবু তো গ্রামের অনেক অশিক্ষিত লোক থাকে যারা সেগুলো মেনটেনও করে না, যার ফলে আমরা হাতে গ্লাভ, মাস্ক মুখে এবং স্যানিটাইজার রেখেও আমরা এগুলো করছি। তা সত্ত্বেও আমাদের একটা ডিলার সাহেব মারা গিয়েছেন এই বর্তমানে 1-2 দিন আগে আপনার এমআর বাঙ্গুর হসপিটালে। তাই নিয়ে আমাদের যে ডিলার একটা সংঘ আছে, আমরা খুবই ভীত সন্ত্রস্ত যে কিভাবে আগামী দিনে আমরা চলবো। ডাক্তার সাহেবের কাছে আমার সশ্রদ্ধ প্রণাম, এবং এই ব্যাপারে আমরা যদি আপনার একটা ইনস্ট্রাকশন পাই আমরা খুবই উপকৃত হব। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার গোপাল বাবু, শুনতে থাকুন। প্রথমে বলবো যে আপনাদের মধ্যে যে মানুষটি মারা গেছে অত্যন্ত দুর্ভাগ্য, যে কোনো মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যের, তার প্রতি আমার সমবেদনা রইল। এবার আমি যে কথাগুলো বলবো একটু শুনে নেবেন। প্রথমে আপনি বলেছেন যে আপনাদের 30 দিন রেশন দোকানটা খোলা রাখতে হয়, ঠিক? কারণ আপনাদের উপর এতগুলো গ্রামের পরিবার নির্ভর করে আছে, যে আপনাদের দায়িত্ব ভীষণ বেশি। এবারে বলি কিভাবে করতে হবে। আপনি যেখানে যে আপনার রেশন দোকানটা, সেই দোকানটার যে মানে দোকানের যে সামনেটা, সেখান থেকে মিনিমাম 5 ফুট দূরত্বে দড়ি দিয়ে ঘিরে দিন আগে। অর্থাৎ ওই 5 ফুটের মধ্যে লোকজন আসবে না। 10 ফুট হলে আরো ভালো। যেমন এবার পুজোর সময় বিধিনিষেধ ছিল 10 ফুট মিনিমাম জায়গা গ্যাপ রাখতে হবে, কেউ ঢুকবে না। সেইটা করুন প্রথম। দোকানের আপনার ওই দরজা পর্যন্ত আসতে দেবেন না। দোকানের দরজা থেকে মূল যে আপনার প্রবেশ পথ, সেখান থেকে 10 ফুট দূরত্বে পাশ দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিন, সব লোক ওই বাইরে থাকবে। এবারে আপনার হয়তো একটু পরিশ্রম হবে, আর একটা ছেলে হয়তো দিতে হবে। এবারে করুন যে আপনি যারা কাজ করছেন তাদেরকে ভালো করে বোঝান, এবং আপনিও বুঝুন যে জামা কাপড়টা পরে আপনি দোকানে এসছেন, যদি ধরুন দুপুরবেলা ফিরে গেলেন, সেই জামা কাপড়টা কাচতে দেবেন। আবার বিকেলে যখন রেশন দোকান খুলবেন আবার পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আসবেন, রাত্রেবেলায় গিয়ে আবার ছেড়ে দেবেন। এটা আপনি এবং আপনার দোকান, আপনার যে কর্মচারী, সকলকে এটা বলুন। এটা 2 নম্বর। এবারে আসে 3 নম্বর। মাস্ক ব্যবহার করছেন, ঠিকঠাক ভাবে ব্যবহার করবেন। মাস্কটা যেন পরা ঠিক হয়, এবং ঠিক মাপের ওই 3 লেয়ার 5 লেয়ার মাস্কগুলো ব্যবহার করবেন। তার জন্য একটু আপনাকে হয়তো খরচাপাতি করতে হবে, কারণ কিনতে হবে, দিতে হবে, এটা কিন্তু করতেই হবে। 4 নম্বর, সাবান, স্যানিটাইজার ব্যবহার করবেন। 5 নম্বর, গ্লাভস তো পরছেনই, গ্লাভস পরে যতক্ষণ কাজ করবেন গ্লাভস পরে কাজ করবেন। 6 নম্বর, এর মধ্যে একটা কথা বলবো যে পারলে শিল্ডটা ব্যবহার করুন। মানে যখন তুলে ফেলেছেন যে একজন মারা গেছে, তখন আরেকটু ব্যবস্থা আমাকে করতে হয়, শিল্ড ব্যবহার করুন। 7 নম্বর, খাওয়া দাওয়াটা ঠিক রাখবেন, দয়া করে এইভাবে মাস্ক পরবেন না, ছবিতে যেটা দেখছি। 7 নম্বর, খাওয়া দাওয়াটা ঠিক রাখবেন। আর 8 নম্বর,
সব সময় আতঙ্ক নিয়ে কাজ করবেন না। ভাববেন যে আমি ভালো আছি, ভালো থাকতে হবে, আতঙ্ক ছড়াবো না, আতঙ্কিত হব না। প্রত্যেককে আশ্বস্ত করব যে আমরা যেভাবে চলছি, যে বিধিনিষেধ মেনে চলছি, তোমরাও সেইভাবে চলো, তাহলে আমরা হয়তো মৃত্যুকে হয়তো ঠেকাতে পারবো। আরে বাবা, একদিন না একদিন তো মারা যেতেই হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কথা, এটা যেমন ধ্রুব সত্য। কিন্তু যে কোনো মৃত্যু মানে একটা দুঃসংবাদ বয়ে নিয়ে আসে। কাজেই সেই কথাটা মনে রেখে বললাম, 8টা পথ বলেছি, এটা যদি মেনে চলেন আমার মনে হয় তাতে অনেকটাই সুস্থ থাকবে। একদমই ডক্টর চৌধুরী, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে, মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন। আমার কাছেও খুব ইন্সপায়ারিং লাইন মনে হয় যে জীবনের কাজ করতে গিয়ে মৃত্যু তো একদিন আসবেই, কিন্তু সেটা আমরা প্রাউডলি ফেস করব। আর রবীন্দ্রনাথ বলেছিলেন, মৃত্যুঞ্জয়ী মানুষকে হতে হবে মৃত্যুর পর, অর্থাৎ আমার কর্মকাণ্ড আমাকে মৃত্যুর পর জীবিত করে রাখবে, ঠিক যেমন রবীন্দ্রনাথ আজও বাঙালির মনে জীবিত, এবং আশা করি আগামী দিনেও শাশ্বতভাবে রবীন্দ্রনাথ থাকবেন। আচ্ছা, আরেকজন রয়েছেন, আমরা একটু কাব্যের জগতে চলে গেছিলাম প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে, এটা বাঙালির একটা ভূমিকা। তো বেশ, আর কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, তপন মুখার্জি টালিয়ান্স থেকে বলছিলাম। হ্যাঁ, বেশ, বলুন স্যার, বলুন। আচ্ছা, আমি আপনাদের প্রোগ্রামটা রেগুলারই দেখি। আজকে ডাক্তারবাবু এবং আপনার চালনায় যেটা শুনছি লাইভ, আমার ভালো লাগছে। আমার একটা প্রশ্ন এখানে, যে বর্তমান পরিস্থিতিতে এই পুজোর পর জিনিসটা আমি ধরে নিলাম এটা বাড়বে, লক্ষ্মী পুজোর পর আরো বাড়বে, হ্যাঁ, কালী পুজোর পর আরো বাড়বে। আচ্ছা, পরিস্থিতি হচ্ছে আমি বর্তমানে একটি ঘর নিয়ে থাকি, তার একটি মাত্র পায়খানা বাথরুম। আমার পরিবারে 4 জন রয়েছে, তাহলে তারা কোথায় মাঠে যাবে না ঘাটে যাবে, তারা তাহলে ঘরের বাইরে থাকতে হয়। এখন এই পরিস্থিতিতে আমি কি করব? শুনেছি তো ল্যাট্রিন থেকেও নাকি এটা ইনফেক্টেড হয়। আমি এই পরিস্থিতিতে ঘরের লোককে কোথায় দাঁড়াবো, ছাদে না মাঠে? এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম। আর একটা, বাচ্চা, ধরুন একজন এসে বলছে তার করোনা হয়েছে বাড়িতে, তার বাড়িতে করোনা হয়েছে, সে আমার বাড়িতে আসছে। যখন আমি বললাম তুমি কেন আসছো, তোমার ঘরের থেকে তুমি করোনাটা নিয়ে আসো, তুমি আমার বাড়িতে এখন এই মুহূর্তে আসলে কেন? বলে আমার তো হয়নি। আমি বললাম যে তোমার বাড়িতে 2টো বাচ্চা নাতি, তাদেরকে তুমি ঘাটাঘাটি করছো, তার মার হয়েছে। ও বলছে যে না, বাচ্চা 2.5-3 বছরের বাচ্চা, কোনো ভয় থাকে না। আমি বললাম তোমাকে দেখলাম তুমি তাকে ভালোবাসছো, আদর করছো, চুমু খাচ্ছ, আবার সেই জামা কাপড় পরে আমার বাড়িতে আসছো। এই প্রশ্নগুলো আমার মধ্যে হচ্ছে যে আমি ঘরে আপনাদের অ্যাডভাইস মতন থেকেও কতটা সিকিউর থাকবে। ধন্যবাদ হয়ে আছি একদম। ধন্যবাদ। ভালো প্রশ্ন করেছেন, ভালো কোয়েশ্চেন দুটো, ডাক্তারবাবু প্লিজ। ধন্যবাদ, ভালো করে এবার শুনতে থাকুন। আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিই। আপনি বলেছেন যে আপনার বাড়িতে একটা মাত্র টয়লেট, ঘরে আপনার 4 জন সদস্য, আপনি একটা ঘরে রয়েছেন, কিভাবে থাকবেন? প্রথমত বলে দিই যে চেষ্টা করবেন আপনারা ঘর থেকে না বেরোবার, আর বাইরের লোককে কিছুতেই ঘরের ভেতরে ঢুকতে দেবেন না, অন্তত এই করোনার মহামারীর পরিপ্রেক্ষিতে কথাটা বলছি। তাতে যদি আপনাকে কেউ অসামাজিক যদি আখ্যা দেয়, মাথা পেতে নিন, কারণ বেঁচে থাকলে পরে আবার যখন সামনের বছর আসবে তখন আপনি সেই লোককে ঘরে ঢুকতে দেবেন। সামাজিক হতে গিয়ে বিপদটা ডেকে নিয়ে এসে, সেই বাংলা একটা কথা আছে না, খাল কেটে কুমির আনা, সেটা দয়া করে করবেন। দেখুন, আপনারা যদি 4 জন যদি নীরব থাকেন, একটা টয়লেট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কোনো চিন্তা নেই। দরকার না হলে বাইরে বেরোবেন না। এবার ধরে নিচ্ছি তেমন দরকার, বাইরে বেরোতে হলে সতর্কতামূলক ব্যবস্থাগুলো, যেটা সে মার্চ মাস থেকে বলে আসছে, সেগুলো দিতে হবে। যে জামা কাপড় পরে যাচ্ছেন সেটা এসে ছাড়তে হবে, মাস্কের মতো ব্যবহার করতে হবে, সঠিক মাস্ক ব্যবহার করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, এগুলো ব্যবহার করতে হবে। আর এখন পারলে একটা শিল ব্যবহার করতে হবে, এই পেস্ট্রি যেটা
মুখের সামনে যেটা থাকে সেটা ব্যবহার করে নেওয়াটাই বাঞ্ছনীয়। কিন্তু সবার আগে মনে রাখতে হবে, বাড়ির ভেতরে সে আপনি যেই হোক ঢুকতে দেবেন না, আপনিও তার বাড়ির বাইরে বেরোবেন না, কারো বাড়িতে যাবেন না। এটা কিন্তু সবচেয়ে বড়। আর আপনার যে বন্ধুর কথা বললেন, তাকে পরিষ্কার বলে দেবেন যে তুমি যে পথটা নিয়েছো সঠিক পথ কিন্তু নাও। কাজেই তুমি আমার এখানে আসলেও আমি কিন্তু তোমাকে ঢুকতে দেবো না। আমি কোনো রকম লৌকিকতা কিন্তু করবো না, কারণ এখন লৌকিকতার সময় নয়। এখন আপৎকালীন সমস্যা, আপৎকালীন সময়, তাকে সেইভাবে যুঝতে হবে। কাজে কঠিন আপনাকে হতেই হবে। একদমই। পরবর্তী সময় পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে বিজয়ার মিষ্টি খাইয়ে তাকে আলিঙ্গন করবার অনেক অপশন থাকবে ডাক্তারবাবু। কারণ সামনের বছর যদি কোভিড ফ্রি আমরা হতে পারি, তো আমার মনে হয় যে বিজয়ার আলিঙ্গন মানুষ করতে পারবেন। আলিঙ্গনটা এবছর হচ্ছে না খুব একটা, আমরাও মিস করছি। ডাক্তারবাবু, আপনাকে একটা প্রশ্ন করি, আপনার এই বক্তব্য এবং লাস্ট যে ভদ্রলোক ফোন করলেন, আমি শুনছিলাম, এর কোনো অথেন্টিক সাপোর্ট আমার কাছে নেই, কোনো লজিকও নেই, আমি শুনছিলাম যে বাচ্চারা কম এফেক্টেড হচ্ছে ঠিকই, বাচ্চাদের খুব একটা কোভিড আক্রান্ত হিসেবে দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু বাচ্চারা নাকি কোভিডের ক্যারিয়ার হিসাবে অনেক ক্ষেত্রে কাজ করছে। মানে তারা অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে নাকি বাচ্চারা ক্যারিয়ার হয়ে কাজ করছে, অ্যাসিমটমেটিক ক্যারিয়ার হচ্ছে তারা। এটা কি ঠিক কথা? আমি জানতে চাই। দেখো একটা কথা বলি, যে আমরা কিন্তু এখনো কোভিড সম্পর্কে ধোঁয়াশা রয়েছে, অন্ধকারে আছে। কারণ ওই যে বললাম, একদম নতুন চরিত্র নিয়ে এসে আসে, এখনো রোজ শিখছি, রোজ পড়াশোনা করছি, প্রত্যেকটা স্টাডি বেরোচ্ছে, নতুন নতুন জিনিস জানতে পারছি। ওরকম একটা স্টাডি একটা বেরিয়েছিল, জাপানিজ একটা স্টাডি বেরিয়েছিল, যে বলা হচ্ছে যে বাচ্চারা তারা বাহক হিসেবে কাজ করছে। এখনো সঠিকভাবে কিন্তু বেরোয়নি তারা আদৌ বাহক হিসেবে কাজ করছে। কিন্তু এটা দেখা গেছে যে বাচ্চারা কিন্তু অনেক সময় কোভিডে আক্রান্ত হচ্ছে। আচ্ছা, কোন বেশি বাচ্চাগুলো হচ্ছে? যারা মায়ের বুকে দুধ পাচ্ছে না, যারা জন্ম থেকে কিছু রোগ নিয়ে যারা জন্মেছে। আমি সেই রোগগুলোর মধ্যে ঢুকছি না, কারণ তাতে মানুষ আরো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। বাচ্চাদের বহু রোগ আছে, তারা জন্মের থেকেই এটা নিয়ে আসে। সেইগুলো যারা নিয়ে আসছে তাতে কিন্তু কোভিড আক্রান্ত হওয়ার কিন্তু রেকর্ড কিন্তু আছে। কাজে অত ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু কারণ নেই। তবে ওই যে বললাম যে বাচ্চারা কতটা ক্যারিয়ার হয়ে আছে, এখনো কিন্তু ধন্দ আছে, এখনো কিন্তু সঠিক তথ্য তেমন ভাবে আসেনি। একটা হাইপোথেটিক্যাল একটা স্টাডি একটা ডাক্তার, কিন্তু এখনো সেটা বের করতে এখনো সময় সাপেক্ষ। একদম। ডাক্তারবাবু, আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, যে দুটো রেস্ট্রিকশন অনেক ক্ষেত্রেই ডাক্তারবাবুরা বলছেন, বা আপনাদের প্রোগ্রামে বা আমাদের প্রোগ্রামের মাঝখানে উঠে আসছে, যে যারা হচ্ছে রেগুলার স্মোক করেন এবং যারা রেগুলার অ্যালকোহল নিয়ে থাকেন, এদের জন্য ডেফিনেটলি, এদের দু ধরনের ক্যাটেগরির মানুষের জন্য আপনাদের কি সাজেশন? কারণ আমি একটা গাইডলাইনে দেখছিলাম যে ওখানে বলা হচ্ছে যে স্টে ফিজিক্যালি ফিট, ডু এক্সারসাইজ রেগুলারলি, ইট নিউট্রিয়াস ফুড ডায়েট, ডোন্ট স্মোক অর টেক অ্যালকোহল। এই কথাটা আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে স্মোক আর অ্যালকোহলের ক্ষেত্রে কতটা পাবন্দি থাকা উচিত, কতটা রেস্ট্রিকশন থাকা উচিত? প্রথমত বলবো, অ্যালকোহল এবং স্মোকিং এ 100% রেস্ট্রিকশন থাকা উচিত। একটা কথাই বলবো, 100% রেস্ট্রিকশন থাকা উচিত। অ্যালকোহলে অনেক রোগ আসে, কাজেই সে কি রোগ আসে সেই এই পরিপ্রেক্ষিতে আমি সেদিকে যাচ্ছি না। কাজেই আবারই বলি, যে একটা কথা আছে না, গোদের ওপর বিষ পড়া। তাই জনগণকে একটা কথা বলবো, দর্শকবৃন্দকে, দয়া করে আর এই মহামারীর সময় নিজের ভালোটা নিজে বুঝতে চেষ্টা করুন, বুঝুন। দয়া করে এই গোদের উপর বিষ পড়াটা আর করবেন না। স্মোকিং এ আরো বেশি ক্ষতিকর হচ্ছে। স্মোকিং এ এমনিতেই তো লাংসটা যা হওয়ার হয়েই যায়, হচ্ছেই। আর এই করোনা ভাইরাস লাংসটাকে একদম শেষ করে দিয়ে যায়। কারণ HRCT এগুলো তো দেখতে পাচ্ছি কি অবস্থা হচ্ছে। আর অ্যালকোহল, তারও অনেক কুফল আছে, নাইবা করলেন। আর সত্যি কথা বলতে কি, ও দুটো কি আপনার না খেলেই নয়?
ছাড়ুন না, অনেক তো হলো, এবার ছাড়ুন। এবার মহামারী এসেছে, নিজের কথা ভাবুন, আপনার পরিবারের কথা ভাবুন, আর তারপরে এই তথাকথিত সমাজের সকলের কথা ভাবুন। কাজেই স্মোকিং এবং অ্যালকোহল 100% ডাক্তারবাবু, যখন আপনি আছেন আমার মনে হয় একটু গ্রাউন্ড রিয়েলিটিতে নেমে আসা দরকার। অনেক চিকিৎসা সংক্রান্ত কথাবার্তা হয়েছে আপনার থেকে, একটা লং সিরিজ, একটা লং ডিউরেশন ধরে আমরা এই কথা শুনে এসছি। যেহেতু আজকে লক্ষ্মী পুজো, আর আপনিও জানেন, আমিও জানি, আর আমার দর্শকেরাও জানেন যে বাজার কতটা অগ্নিমূল্য। আমি গতকালকেই বলেছিলাম যে ডক্টর চৌধুরী, যখন আপনি থাকেন তখন কোথাও না কোথাও একটা মনে হয় যে গরিব মানুষেরও বাঁচার অধিকার আছে। এভরি পিপল হ্যাভ দ্য রাইট টু লিভ। আপনি থাকলে আমার পার্সোনালি ফিল হয়। তো আরেকবার যেতে, কারণ আমাদের হাতে সময়ও খুবই কম আছে, আমাদেরকে বিদায় নিতে হবে, কিন্তু তার আগে সবাই আমরা কোভিড সিচুয়েশনে বাঁচতে পারি এরকম কিছু ফুড, স্পেসিফিক্যালি আজকে লক্ষ্মী পুজোর দিন, আর লক্ষ্মী ঠাকুর হচ্ছে ধান। আমরা দেখি যে ধানের দেবী, তার হাতে লক্ষ্মীর আঁড়ি থাকে যার মধ্যে ধান থাকে। বাজার অগ্নিমূল্য। অনেক মানুষ ভাবছেন যে এই সিচুয়েশনে একদিকে কোভিড, একদিকে রোজগার শূন্যতা, ফ্যাক্টরি বন্ধ, কারখানা বন্ধ, দোকান বন্ধ, আমাদের রোজগার নেই। আরেকদিকে অনেক ডাক্তারবাবু বলছেন মাটনের স্ট্রু খেতে হবে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর দেম। তো এই সিচুয়েশনে ডক্টর চৌধুরী, ইউ আর ভেরি ওয়েল নোন, ইউ আর সিনিয়র সার্জন, কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল, ইউ আর ওয়ার্কিং ফর এ লং টাইম। আমি আপনার থেকে একটু জানতে চাই, আমার দর্শকদেরকেও জানাতে চাই, কারণ আমি জানি না কেন আপনি আসলে, আমার সত্যি বলছি, আমি পার্সোনালি ফিল করি যে না, প্রত্যেক মানুষ বাঁচতে পারবে, তাদের জন্য একটা ডায়েট আছে। স্যার, সেটা কি? প্রথমত বলি, ভারতের সংবিধান শুরু হয়েছিল 1950 সালে। কে শুরু করেছেন আমার থেকে তোমরা বেশি ভালো জানো। এই সংবিধানের প্রণেতা আম্বেদকর সাহেব। সেই সংবিধানে সেকশন 22-তে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে প্রত্যেকের বাঁচার অধিকার। আমার 134 কোটি জনগণেরই বাঁচার অধিকার আছে। কাজেই ওই আবার একটা কথা বলি যে বেটার সেড দ্যান ডান। আমি মুখে বলে দিতে পারি, এই তুমি এ খাও, সে খাও, ও খাও, তা খাও, কিন্তু সেই মানুষ আজকের এই করোনার পরিপ্রেক্ষিতে তার তো চাকরিটাই চলে গেছে। সেই একটা গান আছে না, চাকরিটা আমি খুঁজে বেড়াচ্ছি, ওই যে সেই অঞ্জন দত্তর একটা গান আছে না, যার জন্য সে বেলাকে অপেক্ষা করতে বলছে, এতদিন অপেক্ষা করতে বলেছিল, অনেকে সে অবস্থাও গেছে, চাকরিটাই নেই। তাহলে কি হবে, কি সে খাবেটা কি? আমরা ডাক্তাররা ব্যালেন্স ডায়েট সম্পর্কে অনেক কথা বলে এসেছি। যখন ডাক্তারি পড়েছি তখন ওই কথা বলেছি, পরীক্ষাও দিয়েছি, কিন্তু প্র্যাকটিস লাইফে কিন্তু সেটা কিন্তু সবসময় হয়ে ওঠে। তুমি নিজে বলেছো লক্ষ্মীর হাতে ধানের ছড়া। আরে ধান তো এমনি তো খেতে পারবে না, যদিও একটা বাগধারা আছে, খেলায় পড়লে বাঘে ধান খায়। ধান আদৌ কি করে খায় আমি জানি না, কিন্তু ধান থেকে কিন্তু চালটা আসে, সেই চালটা থেকে ভাতটা। বেসিক আমজনতাকে বলবো অন্তত পেট ভরে ভাতটা খান, সাথে ডাল, পেঁয়াজ, লঙ্কা, এইটা নিয়ে, আর লেবুটা নিয়ে। লেবুটা ভিটামিন সি, সেটা হয়ে যাবে। পেঁয়াজ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, ইমিউনিটির ক্ষেত্রে ভীষণ কাজ দেয়। লঙ্কাও ভিটামিন সি আছে, কাজ দেবে। ডালটা প্রোটিন, চালটা, আর ভাতটা হচ্ছে কার্বোহাইড্রেট। অন্তত বেসিক ফুড এটা। আমজনতা যারা হাতে পয়সা নেই, কিন্তু এই বিভিন্ন টিভি চ্যানেল ডাক্তারবাবুদের কথা, অমুক স্টু খেতে হবে, অমুক ফল খেতে হবে, অমুক, এসব বলে দেওয়া খুব সহজ। আরে সেই লোকটা জোগাড় করবে কি করে? তার রোজগারই নেই, সংসারে তার মাথার উপরে 5টা মুখ, আরে কি করে জোগাড় করে? আরে ভাবতে হবে এগুলো। তবে তো আমি ডাক্তারিটা তো করতে পারি, কারের দিয়ে ডাক্তারি করবো যদি সে লোকগুলোই না থাকে? কাজে সবার কথা ভাবতে হবে। এই সঙ্গে বলবো, যাদের ক্ষমতা আছে তারা কিন্তু ডেফিনেটলি ডিমটা কিন্তু খাবেন, অবশ্যই খাবেন। দিনে পারলে 2টো করে ডিম খান, কিন্তু ওই যে ডিমের দামটা বেড়ে যাচ্ছে, সেটাও কিন্তু হিসেব রাখতে হবে। সংসারে 4-5 জন মানুষ আছে, কাজেই একটা কথা আছে না, কাঠের ক্লথ, আরে কাঠের কোট অ্যাকর্ডিং টু দ্য ক্লথ, সেটাও কিন্তু আপনাকে হিসেব করে চলতে হবে। সপ্তাহে যদি পারেন অন্তত 2-3টে ডিম খান, এবারে মাংস যদি পারেন খান, মাছ খান, সবজির কথা তো রয়েছে, এবং ফল মূল পাওয়া যাচ্ছে। যাদের সামর্থ্য আছে তারা ডেফিনেটলি খাবে। যতই অগ্নিমূল্য হোক আর কম খেতে পারবেন সেই সামর্থ্য অনুযায়ী। কাজেই
এই অঙ্কে সেই একটা কথা আছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এইটার সাপেক্ষে এটা চলবে। অর্থাৎ আপনার যে ইনকাম তার বেসিসে আপনি চলুন, খাওয়াটা এইভাবে। কিন্তু তাই বলে আপনার রোজগারই নেই, ডাক্তারবাবু বলেছে যে স্টু খেতে হবে তার জন্য না, ওগুলো করবেন, দয়া করে ওগুলো করবেন। বেসিক খাবার যেটুকু বলেছি সেটা অন্তত নেই, সেটা জোগাড় করার অন্তত সাধ্যের মধ্যে হয়তো থাকবে। একদমই ডাক্তারবাবু, হাতে আর সময় নেই, আমাদেরকে বিদায় নিতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি বলি যে আপনি আসলে অন্তত পক্ষে সাজেশনটা আমরা মানুষকে দিতে পারি, বাট অনেক জায়গায় অনেক ডাক্তারবাবুরা তো অনেক দামি দামি খাবার খেতে বলেন, সেটা সবার সম্ভব না ভারতবর্ষের মতো দেশে। আর সবাই আমরা গলা ছেড়ে এখন তো এই গানটাও গাইতে পারছি না যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেঙে দিতে পারো, মাকে বলে দাও তুমি তুমি বিয়ে তুমি করছো না। তো এটা তো আমরা এখন বলার জায়গায় নেই, কারণ চাকরি অনেকে চলে গেছে। আমাদের প্রেমিকাদের মাকে বলতে হচ্ছে যে আরো কিছুদিন স্টে করো, আরো কিছুদিন স্টে করো, ইউ হ্যাভ টু স্টে লং, দ্যাট বিকজ আনটিল আই গেট দ্য নিউ জব। আর আমি জানি না যে ওয়েন দ্য সিচুয়েশন উইল কাম ভেরি পজিটিভলি ফর আস। তবে ডেফিনেটলি আমি বলি যে যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন, ডাক্তারবাবু আরেকবার বলছি একেডি গ্রুপ অফ মিডিয়ার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আপনাদেরকে শ্রদ্ধা জানানোর ভাষা আমাদের নেই। থ্যাঙ্কস দিয়ে ছোট করব না, কারণ সেই ক্ষমতা আমার নেই সঞ্চালক হিসাবে। বাট শুধু বলি যে যে চেনটা তৈরি হয়েছে একেডি গ্রুপের সঙ্গে, সিটিভিএনের সঙ্গে, ডাক্তারদের সঙ্গে এবং আম জনতার সঙ্গে, পিপলদের সঙ্গে, আমি মনে করি এই অটুট বন্ধন, এই সলিড রিলেশনশিপ আগামী দিনে একটা নতুন দিশা দেখতে পাবে, একটা নতুন রাস্তা দেখতে পাবে। এটা আমার স্বপ্ন। আজকে এখানেই অনুষ্ঠান শেষ করছি। সমস্ত অনুষ্ঠানের জন্য আপনার নজর থাকুক শুধুমাত্র সিটিভিএন প্লাসে। নমস্কার।